এইমাত্র সমন্বয়কদের উড়াধুরা পিটিয়েছেন সেনাবাহিনী, কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান। সমন্বয়কদের সামনে মহাবিপদ, ডক্টর ইউনূসের পতন হয়ে যেতে পারে। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। যে তারা এই যে হামলা করতেছে ছাত্রদের উপরে। প্রায় 5 মাস হয়ে গেল ইউনূস সরকারের। এই কমাসে যত সংকট সামনে এসেছে তা কোনো না কোনোভাবে কাটিয়ে উঠেছে কিংবা সমস্যা নিয়েই সামনে এগিয়েছে। কিন্তু এবার যেন গভীর অন্ধকারে হাতড়াচ্ছে উপদেষ্টারা, বুঝে উঠতে পারছে না, তাই তো? বাংলাদেশের কেউ ক্ষমতায় চাচ্ছে না, সেনাবাহিনী আসা দরকারি দেশ। আসলে কোন দল ক্ষমতায় আসলে, আমরা তো স্বাধীনতার পর থেকে দেখেছি 53 বছরে 3টি রাজনৈতিক শক্তি বাংলাদেশকে ক্ষমতায় চালাইয়াছিল, কিন্তু আসলে তাদের থেকে জনগণের যে কল্যাণের দরকার ছিল সেই কল্যাণ মনে হয় যে পরিপূর্ণ হাসিল হয় নাই। তো তাদের বাহিরে যদি কেউ আসে। কেমন হলো ছাত্রদের সমাবেশ? মার্চ ফর ইউনিটি এরকম একটা নাম তারা দিয়েছিলেন। আজ আমরা গতকাল থেকে জানি যে আজ আর এই সমাবেশে তাদের যে আলোচিত প্রক্লেমেশন সেটা আর হচ্ছে না। এরপরই বলা যায় যে এই সমাবেশ সম্পর্কে মানুষের আগ্রহ আর খুব বেশি থাকেনি। তারা মোটামুটি জানিয়েছিলেন কি করতে পারেন না পারেন, কিন্তু তারপরও যেটা হয়েছে যে বহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। এবার 31শে ডিসেম্বর অর্থাৎ আজকে ছাত্রদের লং মার্চে উপস্থিত হতে যাওয়ার সময় বাগেরহাটে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। সেই হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ উঠেছে এবং কেন হঠাৎ করে তাদের উপর হামলা করা হয়েছে এটা নিয়ে আমরা একটু বিস্তারিত দেখব। অন্যদিকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে, অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে দেশ চলতেছে, এটা নিয়ে জনগণ কতটুকু খুশি? ডক্টর ইউনূসের এই নেতৃত্বকে কি তারা আসলে মেনে নিতে পারতেছে জনগণ? সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত দেখব। নাকি দেশের মানুষ সেনা শাসন চায় বা সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেখতেছে? এটা নিয়ে আমরা কালবেলার করা একটা ভিডিও দেখবো, যেখানে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন। আসলে ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশ এগিয়ে যাক সেটা চায় কিনা মানুষ, নাকি সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেখতে চায়? তো দর্শক, বুঝতে পেরেছেন অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অন্যদিকে আমরা হঠাৎ করে কেন শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রলীগ, সেটা নিয়ে আমরা বেশ কিছু ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখবো। অন্যদিকে আজকে যে ছাত্র সমন্বয়কদের যে একটা লং মার্চ বা একটা তাদের যে ঐক্য যে একটা ডাক দেওয়া হয়েছিল, সেখান থেকে ছাত্র সমন্বয়করা আদৌ আসলে কি অর্জন করেছে, কি অর্জিত হয়েছে তাদের আজকের এই দিনটার মাধ্যমে, সেটাও আমরা আমাদের জাহিদ ভাইয়ের মুখ থেকে বেশ কিছু মন্তব্য শুনবো। বুঝতে পেরেছেন অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, এক মুহূর্ত টানা যাবে না। একটা লাইক দিয়ে সবাই ভিডিও দর্শকরা দেখতে থাকুন, আমরা একটু বিস্তারিত দেখে আসি। প্রায় 5 মাস হয়ে গেল ইউনূস সরকারের। এই কমাসে যত সংকট সামনে এসেছে তা কোনো না কোনোভাবে কাটিয়ে উঠেছে কিংবা সমস্যা নিয়েই সামনে এগিয়েছে। কিন্তু এবার যেন গভীর অন্ধকারে হাতড়াচ্ছে উপদেষ্টারা, বুঝে উঠতে পারছে না, তাই তো? প্রশাসনের হৃৎপিণ্ডে আগুন কাণ্ড অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনাকে সামনে নিয়ে এসেছে। যেমন সচিবালয়ে আগুন লাগার ঘটনার জেরে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হলো সাময়িকভাবে, কিন্তু স্পষ্ট এবং যৌক্তিক কোনো ব্যাখ্যা দাঁড় করাতে না পারায় সচিবালয়ের আগুন ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে। একই সময় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে তোলপাড়, সেটিও গণমাধ্যম ইস্যুতে। সময় টিভির কর্মকাণ্ডে হস্তক্ষেপ করার খবর প্রকাশ পেয়েছে বিশ্বের প্রমিনেন্ট সংবাদ সংস্থাগুলোতেও, যদিও হাসনাত তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বক্তব্য দিয়েছেন। এই সুযোগেই বিএনপির সুর আরো উচ্চকিত হলো। বিএনপির কিছু কিছু নেতার কথাবার্তায় মনে হচ্ছে যেন কোনো সংস্কার দরকার নেই, ঘুম থেকে উঠেই দেখি নির্বাচন হয়ে গেছে, অন্তর্বর্তী সরকার বিদায় হয়েছে। এসব ছোট ছোট ঘটনাগুলো এক হয়ে সরকারের সামনের পরিস্থিতিকে মহিরুহ মনে হচ্ছে। কিন্তু একটা নজিরবিহীন গণ অভ্যুত্থানের পর কেন এমন সব কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হলো অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে, যেখানে দলমত শ্রেণী পেশা নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত? রাজনৈতিক ও জনপ্রশাসন বিশ্লেষকদের প্রশ্ন, অভ্যুত্থান চেষ্টা কিংবা অভ্যুত্থান পরবর্তী সময় যে সরকার ক্ষমতায় থাকবে তার ক্যারেক্টার বা চরিত্র কেমন হওয়া উচিত? সেই জায়গায় ঘাটতি থাকায় প্রত্যাশা আর প্রাপ্তির ফারাকটা বেশ আমার মনে হচ্ছে ডক্টর ইউনূসের সরকার ঠিক এই জায়গাটিতে খাবে খাচ্ছে।
তারা মনে করিয়ে দেন মিশর, তুরস্ক এবং শ্রীলঙ্কার কথা। 2016 সালে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে হঠাতে তুরস্কে একটি সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল, যা জনগণের প্রচেষ্টায় ব্যর্থ হয়। কিন্তু সেই ব্যর্থ অভ্যুত্থানের পরের গল্পটা ছিল আরো কঠিন। সরকারি হিসেবেই অভ্যুত্থানের দায়ে রাতারাতি সামরিক বাহিনীর প্রায় 6000 সদস্যকে বন্দী করা হয়। এর মধ্যে 4 জন জেনারেল আর 29 জন কর্নেল। অপসারণ করা হয় প্রায় 3000 বিচারপতিকে। চাকরি গিয়েছিল হাজার হাজার আমলার। অন্যদিকে মিশরে আরব বসন্তের হাওয়া লেগেছিল। পতন হয় 3 দশকের স্বৈরাচারী শাসক হোসনি মোবারকের। কিন্তু গণতন্ত্রের পথে হাঁটতে গিয়ে 2 বছরও টিকেনি মুরসি সরকার। এর বড় কারণ ছিল সাধারণ জনগণের ভোটে ক্ষমতায় আসতেও আমলাতন্ত্র চালানোর মতো দক্ষ লোকের অভাব ছিল পদে পদে। বিশেষজ্ঞরা সামনে আনেন শ্রীলঙ্কার প্রসঙ্গ। কলম্বোতে রাজা পাকসের পলায়ন অনেকটা শেখ হাসিনার মতোই। এরপর অর্থনীতির ধ্বংসস্তূপ থেকে খুব দ্রুতই ঘুরে দাঁড়ায় দেশটি। 69% মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে এখন যা প্রায় শূন্যের কোটায়। এই ঘুরে দাঁড়ানোর পিছনে আমলাদের সততাই মূল কারণ, কেননা দেশটিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছে। তাহলে বাংলাদেশে 5 মাসেও আশার আলো দেখতে পাচ্ছে না কেন? বরং কোনো কোনো ক্ষেত্রে পতিত হাসিনার আগে উন্নয়ন পরে গণতন্ত্র মডেলের মতো, যেখানে শোনা যাচ্ছে আগে হাসিনার বিচার সংস্কার পরে নির্বাচন। কিন্তু এই যে সংস্কার, সেখানে কমিশন গঠন ছাড়া তার দৃশ্যমান উদ্যোগই বাকি, সেই প্রশ্নও উঠছে। যেসব উপদেষ্টারাও আছেন পরিষদে, গুটি কয়েক বাদে তাদেরও ফেস ভ্যালু কম। এখনো দেশের বেশিরভাগ মানুষই চিনেন না তাদের, জানেন না তারা কি করছেন। তাদের চালাচ্ছেন পুরনো ফেসিবাদ কাঠামোর আমলারা, যাদের কাছে কিনা পরাজয় মেনে নিয়েছিল ঝানু পলিটিশিয়ান মোহাম্মদ নাসিম ও তুফাইলরাও। তাহলে কি করা উচিত? ঠিক এই সময় এসে এমন প্রশ্নের জবাব দেওয়াও মুশকিল। তবে সচিবালয়ে সাংবাদিকদের পথ বন্ধ হোক আর যাই হোক, দ্রুত তদন্ত প্রতিবেদন এবং ব্যবস্থায় বলে দেবে এই সরকারের ভবিষ্যৎ কি। দর্শক, সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে বিএনপি এবং জামাতের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হয়েছে, রীতিমতো বাকযুদ্ধ, এবং ভাষাটা বেশ তীব্র ছিল, কঠিন ছিল। আজকে কালের কণ্ঠে একটি রিপোর্ট এসছে যে বিএনপি জামাত বিরোধ বাড়ছে, কিন্তু বিরোধের আসলে নেপথ্য কারণটা কি, সঠিক কারণটা কি? কি কারণে হঠাৎ করে রুহুল কবির রিজভী সরাসরি আক্রমণ করে বসলেন জামাতকে উদ্দেশ্য করে, আর জামাতও বা কেন পাল্টা জবাব দিলেন? পরিস্থিতি কোন দিকে দাঁড়াচ্ছে? একটা ধারণা করছেন সবাই যে ছাত্রদের উদ্যোগে যেই শহীদ মিনারের যে সমাবেশের ঘোষণাপত্র, সেখানে জামাতের একটি ইনভলভমেন্ট আছে। অর্থাৎ আগামী দিনের রাজনীতিতে বা রাজনীতির যে মেরুকরণ, সেখানে সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং জামাত, এদের একটা সম্পৃক্ততা আছে। অর্থাৎ পাল্লা ভারী করছে জামাত ইসলাম এই সমস্ত শক্তিকে ঘিরে, এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বলা হচ্ছে যে বিএনপি দখলবাজি করছে, চাঁদাবাজি করছে, অর্থাৎ তাদের জনপ্রিয়তাটা নষ্ট করে আস্তে আস্তে এই শক্তিটাকে সামনে আনছে। এবং সেই ক্ষেত্রে সরকারের সাথে একটা যোগসূত্র আছে জামাতের এবং নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী আন্দোলন, যে জামাত নেপথ্যে তাদেরকে মদত দিচ্ছে। এই সমস্ত বিষয়গুলো সামনে আসার কারণে এবং শহীদ মিনারে তারা যে ঘোষণা দেবে, সেই ঘোষণাকে ঘিরেই হঠাৎ করেই রুহুল কবির রিজভী রাজনৈতিকভাবে সমালোচনা করলেন। এখানে যে এই রিপোর্টে বলা হচ্ছে যে রবিবার বিএনপি ও জামাতের মধ্যে দ্বন্দ্ব কোন্দলের ঘটনাটি আগেও দেখা গেছে, তবে এবারের মতো একে অন্যের প্রতি চরম বিষোদ্গার নিকট অতীতে দেখা যায়নি। এরপরও দীর্ঘদিন দুই মিত্র দলের সম্পর্ক ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়, এই ব্যাপারে চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি হননি দুই দলের নীতি নির্ধারকরা। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে এখন নিষ্ক্রিয় আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে মাঠে আছে, খুব শক্তভাবে মাঠে আছে দুটি পক্ষ, বিএনপি এবং জামাত, আর তার পাশাপাশি নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন এই রাজনীতির মাঠটা দখল করা নিয়েই আসলে মতবিরোধ শুরু হয়েছে, টানাপোড়েন শুরু হয়েছে এই দুই দলের মধ্যে, যারা দীর্ঘদিন শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে লড়াই করেছে। শেখ হাসিনা পতনের পর দীর্ঘ 25 বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এরকম বৈরী সম্পর্ক হয়েছে তা নিয়েও নানা আলোচনা হচ্ছে। অনেকে মনে করেন দুই দলের মধ্যে এমন মতবিরোধ বিভিন্ন সময় দেখা গেছে, তবে তাদের মধ্যে সম্পর্কের ইতি হয়নি, ফলে ভবিষ্যতেও দুই দলের মধ্যে যে
উষ্ণ সম্পর্ক হবে না তা এখনই বলা হচ্ছে না। অর্থাৎ অতীত হয়েছে, টানাপোড়েন হয়েছে, পরে আবার দেখা যাচ্ছে যে সম্পর্ক ঠিক হয়েছে। গত রবিবার এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলছেন যে ব্যাংক সহ পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল, সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির সঙ্গে জামাতের লোকেরা জড়িত। তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় জামাত। 2018 সালে নির্বাচনের আগে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য হয়েছিল তার জাতির সঙ্গে মুনাফিকি কিনা তা রিজভির প্রতি স্মরণ করিয়ে দেন জামাত। বলছেন যে জামাত কখনো মুনাফিকি আশ্রয় নেয়নি। রোববার রাতেই বিএনপির ভেরিফাইড ফেসবুকে জামাতের এই বিবৃতিটি স্ক্রিনশট এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান 2018 সালে একটি নির্বাচনে পোস্টার তৈরির ফটো কার্ড পোস্ট করা হয়, যেখানে দেখা যাচ্ছে ধানের শীষ প্রতীক নিয়ে ডাক্তার শফিকুর রহমান নির্বাচন করেছিলেন। 22টি আসন দেওয়া হয়েছিল অনেক দর কষাকষির কারণে। তখন বিএনপি বলছে যে এটা কি মুনাফিকি নয়। যাই হোক, এখন রিজভির এই বক্তব্যকে সমর্থন করেছে ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলছেন বিএনপির প্রতি ইঙ্গিত করে জামাত যে ধরনের কথা বলে আসছে তাতে নেতা কর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেওয়াটাই স্বাভাবিক। বিএনপির অনেকের আশঙ্কা অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে শাসন ক্ষমতায় থাকতে চায়। এই ক্ষেত্রে তারা গণঅভ্যুত্থানের নায়ক ছাত্র নেতাদের কারো কারো বক্তব্য ও তৎপরতার সঙ্গে জামাতের যোগসূত্র খুঁজে পাচ্ছে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব জামাতের এক ধরনের প্রভাব আছে বলে বলা বলি আছে। নেতারা বলছেন অন্তর্বর্তী সরকার, জামাত ও ছাত্র নেতৃত্ব তিন পক্ষ বিএনপি বিরোধী প্রচারণায় নেমেছে। জামাতের নেতৃত্বে যে জোট গঠনের প্রক্রিয়া চলছে এটিও বিএনপিকে কোণঠাসা করার প্রক্রিয়া বলে মনে করছে। তবে জামাত নেতারা বলছেন যে বিএনপির কর্মকাণ্ডে জনগণ ক্ষুব্ধ হয়, তাদের জনপ্রিয়তা বাড়ছে। এতে বিএনপির ঈর্ষা হচ্ছে। বাম ঘরানা রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে বিএনপি ভেতরে ভেতরে জামাত বিরোধী এক ধরনের অপপ্রচার চালাচ্ছে। মিয়া গোলাম পরওয়ার তিনি বলছেন দুই দলের সম্পর্কের মধ্যে তিনি নেতিবাচক কিছু দেখছেন না, সম্পর্ক এখনো ঠিক আছে। তিনি বলেন পরিস্থিতি ও পরিবেশ বিবেচনা করে সবার কথা বলা উচিত। আমরা এমন বিভাজন চাই না যাতে আওয়ামী লীগ কোনো ধরনের সুযোগ তৈরি করতে পারে। যারা এসব বিবেচনা করে কথা বলেন না তারা নানা বক্তব্য দিতে পারেন। যাই হোক, এখনই চূড়ান্ত বলা যাবে না। অতীতেও এই ধরনের অনেক রকম টানাপোড়েন হয়েছে। এখন ভবিষ্যতে কি দাঁড়ায় দুই দলের মধ্যে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে তত বেশি কি আরো তিক্ততা বাড়বে কিনা, এখন সেটি দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। গোল্লাহাটে মাদ্রাসা ঘাট নামক এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে একটা হামলার ঘটনা ঘটেছে। বাহিনী সেনাবাহিনী এখানে উপস্থিত, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা যথাযথ চেষ্টা করছে। প্রোগ্রাম ছিল, আমরা সেখানে যাচ্ছিলাম। অতর্কিতভাবে এখানে আওয়ামী লীগের ছাত্রলীগের কুত্তা বাহিনী আমাদের হামলা করছে। আমাদের একটা মাথা রক্ত বেরিয়ে গেছে। আমাদের অতর্কিতভাবে হামলা করছে। আমরা খুলনা ছাত্র সমাজ, আমরা প্রায় 10টা থেকে 20টা গাড়ি নিয়ে যাচ্ছিলাম। অতর্কিতভাবে আমাদের একটা গাড়ি পিছনে বসে আমাদের হামলা করছে। আমরা খুলনা থেকে যাচ্ছিলাম, খুলনা জেলা থেকে আমাদের অতর্কিতভাবে হামলা করা হয়েছে। ভাই কতজন আহত হয়েছে পর্যন্ত? 7-8 জন আহত হয়েছে। তাদের রক্ত এখানে রক্ত আছে, গুরুতর আহত এখানে আমরা এই জন্য 5 তারিখে রক্ত দিচ্ছি। 5 তারিখের পর আজকে পুলিশ নির্বাচন ছিল। আমরা হয়নি, কিন্তু যখন দেখলাম ভাইদের উপর দেশীয় অস্ত্র ঘর থেকে মহিলারা পর্যন্ত তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে সাহায্য করছে। দেশীয় অস্ত্র নিয়ে যখন তারা বললো তখন আমরা আমাদের আত্মরক্ষার ক্ষেত্রে আমরা মহিলারা বেশি ছিল। আর মহিলারা পুলিশ কি করতে পুলিশ আবার ভাগে গেছে। সবার অভিযোগ আছে, আমরা বুঝতে পারছি আপনাদের যে আমাদের কোনো কম না বরং বেশি। সরকারের ছাত্রলীগ টোকাইলীগ বাংলাদেশের কেউ কে ক্ষমতায় চাচ্ছে না, সেনাবাহিনী আসা দরকারি দেশে। আসলে কোন দল ক্ষমতায় আসলে আমরা তো স্বাধীনতার পর থেকে দেখেছি 53 বছরে 3টি রাজনৈতিক শক্তি বাংলাদেশকে ক্ষমতায় চালাইয়াছিল, কিন্তু আসলে তাদের থেকে জনগণের যেই কল্যাণের দরকার ছিল সেই কল্যাণ মনে হয় যে পরিপূর্ণ হাসিল হয় নাই।
তো তাদের বাহিরে যদি কেউ আসে তাদের থেকে হয়তোবা আমরা ভিন্ন কিছু আশা করতেও পারি। এই জন্য আমার চাহিদা যে তাদের বাহিরে কেউ আসুক। আমি যেটা মনে করি যে নির্বাচন হবে জনগণ যেভাবে চায়, আমার মতো করে আমি চাইলে হবে না। জনগণের মুড আপনাকে বুঝতে হবে এবং সেটা, আর আমি যদি মনে করি যে আমি জিনিসটা আমি জনগণকে খুশি করতে পারতেছি না, সেক্ষেত্রে আমাকে জোর করে থাকাটা, এটা আমি মনে করি যে এটা ঠিক না। আগে সরকার এগুলো করতে গিয়ে জনপ্রিয়তা হারাইছে, কাজে জনগণ না চাইলে আমি কেন থাকবো? আমি তো আজীবন থাকতে আসিনি। জনগণের এটা একটা আমার কাছে আমানত। এখন আমি যদি সেটা মেনটেন করতে না পারি, আমার যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে আমি এটাতে থাকা উচিত নয় মনে করি। আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, দুইজনকে আমি দেখছি। আমি দুই দলকেই কিন্তু ভোট দিয়েছিলাম, কেউই কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করতে পারে না। হ্যাঁ, এখন সুশাসন প্রতিষ্ঠা করতে হলে পারফেকশন দরকার, সংবিধানও চেঞ্জ করতে হবে। কারণ এখানে একচ্ছত্রভাবে যে দল ক্ষমতায় আসে তাকেই সব পাওয়ার দিয়ে দেয়, এবং এমন সে পাওয়ার এক্সারসাইজ, বিশেষ করে প্রাইম মিনিস্টারের পাওয়ারটা এত বেশি ছিল, সে যা ইচ্ছা তাই করত। হ্যাঁ, এবং আমাদের সবাইকে কিন্তু সে জিম্মি করে রাখছে, যার কারণে সে কিন্তু তাকে এইভাবে পালাতে হয়েছে এই দেশ ছেড়ে। এতটা ফ্যাসিজম সে কায়েম করে গেছিল, সে পালাইতে বাধ্য হয়েছে। তো এই জন্য আগে সংস্কার দরকার, তারপরে নির্বাচন। সব কিছু যে আইনগুলোর মধ্যে লুফহোল আছে, যে আইনগুলোর কারণে আমরা আমাদের নাগরিক অধিকার ঠিকভাবে এক্সারসাইজ করতে পারি না, এই সবগুলা চেঞ্জ করতে হবে, তারপরে নির্বাচন। আমার মনে হয় যে নির্বাচনটা দ্রুত হওয়া ভালো, কারণ নির্বাচনটা দ্রুত হলে একটা নির্বাচিত সরকার যখন আসবে, তখন সব কিছুর মধ্যে একটি স্থিতিশীলতার মধ্যে আসবে, এবং এই গভর্নমেন্ট তো আসলে কন্ট্রোল করতে পারতেছে না। এর কারণ তাদের মধ্যে হয়তো অভিজ্ঞতা এবং দক্ষতার অভাব থাকতে পারে। কারণ এই উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, আমি বলবো না যে তারা অদক্ষ, কিন্তু যথেষ্ট দক্ষতার অভাব আছে। তো নির্বাচনটা যত দ্রুত হয় তত মঙ্গল হবে। বাংলাদেশের কেউ ক্ষমতায় চাচ্ছে না, সেনাবাহিনী আসা দরকার। দেশে আমরা নির্বাচন প্রত্যাশা করতেছি না। নির্বাচন না হইয়া বাংলাদেশে বর্তমানে দরকার সেনা শাসন। কেন সেনা শাসন দরকার? আগে বাংলাদেশের মানুষকে শিক্ষা দিতে হবে, প্রত্যেক ডিসিপ্লিন হইতে সবাইকে আনতে হবে, তারপর নির্বাচন হওয়া দরকার। এর আগে নির্বাচন হওয়া দরকার না। কেমন হলো ছাত্রদের সমাবেশ? মার্চ ফর ইউনিটি, এরকম একটা নাম তারা দিয়েছিলেন আজ। আমরা গতকাল থেকে জানি যে আজ আর এই সমাবেশে তাদের যে আলোচিত প্রক্লেমেশন সেটা আর হচ্ছে না। এরপরই বলা যায় যে এই সমাবেশ সম্পর্কে মানুষের আগ্রহ আর খুব বেশি থাকেনি। তারা মোটামুটি জানিয়েছিলেন কি করতে পারেন না পারেন, কিন্তু তারপরও যেটা হয়েছে যে বহু মানুষ ঢাকার বাইরে থেকে রওনা হয়েছিলেন বাস নিয়ে, তারা এসে হাজির হয়েছেন, ফলে তারা একটা সমাবেশ করেছেন, বক্তৃতা শুনেছি। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তাদের কথা শুনলাম, এবং কি টেক অ্যাওয়ে নিয়ে কয়েকটা কথা একটু বলতে চাই। একটাই আসলে গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা নিয়ে শেষে বলছি। তাদের বক্তৃতার মধ্যে মোটামুটি সরকারের বেশ সমালোচনা আছে, এক্সপেকটেশন আছে। সমালোচনা প্রত্যেকেই করছেন আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে, দ্রব্যমূল্য নিয়ে, সরকার কেন সিন্ডিকেট ভেঙে দিতে পারছে না, সরকারের ব্যর্থতা ইত্যাদি ইত্যাদি। আমরা সামনের দিনগুলোতে ইনফ্যাক্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যদেরকে সরকারের বিরুদ্ধে আরো টাফ হতে দেখব। কারণ তারা যেহেতু একটা রাজনৈতিক দল করতে যাচ্ছেন, এবং যেহেতু তাদের গায়ে কিংস পার্টির তকমা যুক্ত আছে, তাই তাদেরকে যথেষ্ট সরকারের সমালোচনা করে, বা অন্তত এভাবে যদি সরাসরি বলি, দেখিয়ে তাদের দলটা করতে হবে ওই তকমাটা ঝেড়ে ফেলার জন্য। তাদের তকমা দূর করা যাবে কিনা সেটা ডিফারেন্ট আলোচনা, তারা সেই চেষ্টা করবেন যেহেতু উনি রাজনৈতিক দল হয়ে উঠতে চাইছেন। সো এই সমালোচনা দেখব, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আহতদের চিকিৎসা নিয়ে কথাবার্তা বলেছেন, নিরাপত্তা ঠিক মতো মানুষের দেওয়া যাচ্ছে না, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্রনীতি নিয়ে কথা হয়েছে, ভারত সম্পর্কে অ্যাটিটিউড কি হবে, এবং জরুরি কথা আওয়ামী লীগের বিচারের কথা এসছে। আওয়ামী লীগের শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার হতে হবে, এবং আবারও ঘুরে ফিরে তারা যে কথাটা বলছে সেটা আজও আসলো, সেটা হচ্ছে এই বিচার না করে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। তারা এটাকে যুক্ত করেছেন। আমরা চাইবো তারা ভবিষ্যতে এই বিচারটা কোন পর্যায় পর্যন্ত বলছেন। যদিও আমরা কিছুদিনের আগেই আমাদের আইন উপদেষ্টা
তার বক্তব্য দিয়েছেন, তাতে আমরা দেখতে পেয়েছি, অ্যাটর্নি জেনারেলের বক্তব্য দেখতে পেয়েছি, সেখানে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে যে এই বছরের মধ্যেই বিচার, মানে প্রাথমিক কনভিকশন হতে পারে, বিচার শেষ হতে পারে, আর সেটা রায় হতে পারে। সেটা যদি হয় তাহলে সরকারের যে ইলেকশনের অ্যালাইনমেন্ট, তার সাথে বিচার আর সাংঘর্ষিক কিছু তৈরি করছে না। কিন্তু আমি আগেও এই প্রশ্ন উত্থাপন করেছি, আমি এখনো বলতে চাই, 1 বছরের মধ্যে যদি এই বিচার শেষ হয়, যেটা এখনো শুরু করা যায়নি, 25 সালের মধ্যে যদি শেষ করতে হয়, তাহলে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডস আছে সেগুলো আদৌ মেনটেইন করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এবং এটুকু আমরা মনে রাখবো যে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার যদি ধর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেইন করে না হয়, বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার হবে, সেটা যদি না হয়ে থাকে, সেটা খুবই বড় প্রশ্ন তৈরি করবে। যাই হোক, মূল কথায় আসে, তাদের আসলে মূল যে বক্তব্য বা টেকঅ্যাওয়ে ছিল, কারণ তারা যে হাইপটা তৈরি করেছিলেন সেটা হচ্ছে তারা একটা প্রক্লেমেশন দেবেন। সেই প্রক্লেমেশনটা যেহেতু দিতে পারেননি এবং সরকার মাঝখানে যে স্টেপটা নিয়েছে, আমি আমার সকালের ভিডিওতে বলেছি, এটা একটা খুবই ভালো স্টেপ হয়েছে। এবং স্টুডেন্টরা আজ তাদের প্রক্লেমেশনটা ঘোষণা না করে দেওয়াটা খুবই ম্যাচিওরড কাজ হয়েছে। মানে এটা না ঘোষণা করায় কারো কারো কাছে মনে হতে পারে যে তারা পরাজিত হয়েছেন, কিন্তু আমি সকালেই বলেছি না, তারা পরাজিত হননি, তারা নিশ্চিতভাবে পরাজিত হননি। পরাজিত হয়েছে অন্য একটা অংশ, যারা এইভাবে হঠকারী ভাবে এই প্রক্লেমেশনটা করিয়ে দিতে চেয়েছে। সেটাকে আমি হঠকারী মনে করি, এটা পরিকল্পিত, এবং সেটা থেকে তারা বেরিয়ে আসতে পেরেছেন এবং পরাজিত হয়েছে মূলত ওই মানুষজন। কিন্তু তারা আজকের সমাবেশে যেটা করেছেন, একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন। এটা হবে কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু এটা একটা ভালো কাজ হয়েছে। 15 দিনের মধ্যে, জানুয়ারি 15-র মধ্যে তারা এই প্রক্লেমেশন ঘোষণা করার জন্য সরকারকে টাইমলাইন দিয়েছেন। নট অনলি দ্যাট, ওর মধ্যে কি কি থাকতে হবে সেই ধরনের একটা গাইডলাইনও তারা দেওয়ার চেষ্টা করেছেন। আমি ধারণা করি তাদের যে প্রক্লেমেশন আছে সেটায় কি কি ছিল সেগুলোই তারা পুনরুল্লেখ করেছেন। এবং আমি এটাও চাইবো যে সরকার যখন এই কাজটা করতে চাবে, তারা তাদের ডিমান্ড এই প্রক্লেমেশনে কি থাকবে সেটা দেবেন। এবং সরকার নিশ্চয়ই অপরাপর রাজনৈতিক দল এবং গোষ্ঠীগুলোর সাথে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করবেন, প্রত্যেকে তার মতামত দেবেন। ছাত্রদের দিক থেকে যদি প্রক্লেমেশনের উপরে চাপ জারি রাখা হয়, এটা একটা ভালো কথা। এবং আমরা যদি আসলে পারি, আমি জানি না, আমি নিশ্চিত না আমরা ঠিক করার কথা পেরে উঠবো কিনা, যদি সবাইকে ইনক্লুড করে এবং এই প্রক্লেমেশনের সবাই যদি ওন করে এবং তারা যদি এটাকে ঘোষণা দেয় যে তারা এটার মধ্যে আছে এবং তারা এন্ডোর্স করছে, এটা একটা চমৎকার ব্যাপার হবে। এটা একটা চমৎকার ব্যাপার হবে এবং ছাত্ররা এখন তাদের ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে এই জায়গায় আসবে। এখন একটা জিনিস মনে রাখতে হবে, তারা যে খসড়া প্রক্লেমেশনটা তৈরি করেছিলেন, তাদের এটা নিশ্চয়ই বোঝার ব্যাপার আছে যে হুবহু এটা আসলে হবে না। যখনই আমরা সর্বসম্মতভাবে কিছু করার চেষ্টা করি, তখন সবগুলো পক্ষকেই বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হয়। আমি আশা করি ছাত্ররা সেই মানসিকতা রাখবেন। এবং আবারও আমি আসলে মূলত এই ভিডিওতে সেই কথাটাই বলতে চাই, হঠকারিতার পাল্লায় তারা যারা না পড়েন। একটা গ্রুপ আছে, there are some people যারা মনে করছেন ছাত্রদের উপরে সওয়ার হয়ে তারা তাদের নিজস্ব কিছু এজেন্ডা এই রাষ্ট্র এবং জাতির উপরে চাপিয়ে দেবেন। ছাত্ররা যেন সেই ব্যাপারে সতর্ক থাকেন। তারা তাদের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, তাদের রাজনীতির স্বার্থে, তারাও এখন রাজনীতি করবেন। এই প্রক্লেমেশনের সাথে রাজনীতি আছে, সুতরাং তাদের রাজনীতির স্বার্থেও যতটুকু লাগবেই, আবার যতটুকু ছাড় দেওয়া হয়, তারা যাতে তাদের নিজের সিদ্ধান্তে কাজটা করেন, আমরা সেই জিনিসটা দেখতে চাই। আর যেটা শুনেছি, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, আমরা অনেকেই হয়তো জানি, এটা এই সমাবেশ নিয়ে বা এই প্রক্লেমেশন দেয়া থেকে পিছিয়ে আসা নিয়ে ছাত্রদের মধ্যে এক ধরনের বিভেদ তৈরি হয়েছে। সেটা বেশ খারাপ পর্যায়ে যাওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছিল গতকাল। আমি জানি না সেটা এখন কি অবস্থায় আছে। আমি আশা করব তাদের মধ্যে ঐক্যটা ভাঙবে না, ঐক্যটা থাকবে। তারাও একইভাবে মেনে নিন যে একটা গণতন্ত্র মানে বা একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানেই হচ্ছে এটা যে আমি যা চাই সবসময় সেটা পূর্ণ হবে না। আমার মনের ইচ্ছা পূর্ণ না হওয়া বিষয় নিয়েও কাজ করে যাওয়াটাই হচ্ছে গণতন্ত্র। ছাত্রদের মধ্যেও যেন বিভেদটা না তৈরি হয় এবং তারা যখন গ্রেটার একটা প্রক্লেমেশন যখন সবার সাথে বসে করতে যাবেন, তারা যাতে গণতান্ত্রিক মানসিকতা নিয়ে, এটা শুধু আমি তাদেরকে বলছি তা না, এটা যেহেতু আজকে এই সমাবেশের উদ্দেশ্যে বলছে তাই এটা প্রত্যেককে, অপরাপর গুরুত্বপূর্ণ যারা আছেন, বিএনপি, জামায়াত, যারা আছেন, গণতন্ত্র মঞ্চ, যারা এই মাঠে আছেন, প্রত্যেকের উচিত হবে তাদের জায়গা থেকে সদিচ্ছা নিয়ে সর্বোচ্চ ছাড় দিয়ে এই প্রক্লেমেশনটা তৈরি করা। এটা আমাদের এই যে সাম্প্রতিক সময় পরস্পরের বিরুদ্ধে আমরা নানান রকম ভাবে কথা বলছিলাম, লেগে পড়ছিলাম, বিতর্ক করছিলাম, এটা ফাইন, কিন্তু এটা সংঘাতের দিকে যে যাচ্ছিল, আমরা যদি এই একটা জায়গায় একমত হয়ে একটা প্রক্লেমেশন তৈরি করতে পারি, একটা ঘোষণাপত্র তৈরি করতে পারি, সেটা সেই বিভেদের পরিস্থিতিটাকে অনেকটা ভালো দিকে নিয়ে যাবে।
তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই। ইতিমধ্যে আপনি দেখেছেন যেখানে হঠাৎ করে শিক্ষার্থীদের উপর হামলা করেছে আওয়ামী লীগ, এটা নিয়ে আমরা বিস্তারিত দেখেছি। অন্যদিকে যে দেশের মানুষের যে মন্তব্য বা পরবর্তীতে তারা ক্ষমতায় কাকে দেখতেছেন এবং বর্তমানে ডক্টর ইউনূস সরকারের যে নেতৃত্বে দেশ চলতেছে সেটা নিয়ে কারা কতটুকু সমর্থন করতেছে সেটা নিয়ে আমরা বিস্তারিত দেখেছি। অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।